রাজা প্রতাপ শাহের একমাত্র পুত্র শাহজাদা জামাল। সে ছিল একজন বীর। আব্বা হুজুর, আমি একটু রাজ্য ভ্রমণে। আমি প্রহরী পেয়াদার ব্যবস্থা করছি। না বাবা, আমি একাই যেতে চাই। কিন্তু শাহজাদা জামাল, তোমার যদি কোনো বিপদ হয়? পিতা, আমি একজন বীর। আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো। আজ পর্যন্ত কাজে কখনো বাধা দিইনি, আর আজও দেব না। আর তোমার উপর আমার পুরো ভরসা আছে। ঠিক আছে আব্বা হুজুর, আমি কালই রওনা দিতে চাই। রাজপুত্র একটি ঘোড়া নিয়ে রওনা দেয় রাজ্য ভ্রমণে। বেশ কয়দিন পার। নিজের রাজ্য তো ভ্রমণ করা শেষ, এবার একটু অন্য রাজ্য ভ্রমণ করব। রাজপুত্র আবারও চলতে শুরু করলো। চলতে চলতে সে এক জঙ্গলে পৌঁছে গেল। এ তো দেখছি অনেক বড় জঙ্গল। খুব পিপাসাও লেগেছে আমার। দেখি কোথাও একটু জল পাই কিনা। রাজপুত্র হাঁটতে শুরু করলো। হঠাৎ সে বিশাল এক রাজপ্রাসাদ দেখতে পেল। ওই রাজপ্রাসাদের ভিতর গেলে মনে হয় আমি জল পাব। রাজপুত্র রাজপ্রাসাদে ঢুকে গেল, কিন্তু কোথাও কোনো মানুষ দেখতে পেল না। কোনো মানুষের চিহ্ন নেই কেন? শাহজাদা জামাল পুরো প্রাসাদ ঘুরে দেখে, কিন্তু কোথাও কোনো মানুষের অস্তিত্ব পায় না। হঠাৎ সে দেখতে পায় এক সুন্দরী রাজকন্যা ঘুমিয়ে আছে। শাহজাদা জামাল মেয়েটির কাছে গেল। এই প্রাসাদে এই কন্যা একা একা ঘুমিয়ে আছে। এই যে শুনছেন, মনে হচ্ছে অচেতন হয়ে আছে। শাহজাদা জামাল দেখতে পাই রাজকন্যার মাথার কাছে একটা হীরার টুকরা পড়ে আছে। শাহজাদা সেই হীরার টুকরোটি হাতে তুলে নিতেই সেই হীরার খণ্ডটি মেঝেতে পড়ে গেল। আর অবাকভাবেই রাজকন্যা জেগে উঠল। কে কে তুমি? আমি শাহজাদা জামাল। কিন্তু আপনার এই অবস্থা কেন? আর আপনার পিতামাতা কোথায়? সে অনেক কথা। বলুন আমাকে, আমি যদি আপনার কোনো উপকারে আসতে পারি। তাহলে শুনুন, আমি এই রাজ্যের রাজকন্যা চম্পাবতী, রাজা সেলিম শাহের একমাত্র কন্যা। পিতামাতাকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিলাম। মহারাজ, চম্পাবতী তো অনেকটা বড় হলো, এবার যে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। তুমি ঠিকই বলেছ রানী। আমি সব রাজ্যে খোঁজ পাঠাচ্ছি, সুপাত্রের খোঁজে। মহারাজ, কয়েকজন প্রজা এসেছে রাজ্যে, আপনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, চলুন। বলো তোমরা, তোমাদের কি চাই? মহারাজ, আমার জমিতে এবারও ফসল হয়নি। আমার সন্তানেরা না খেতে পেয়ে মারা যাবে হুজুর। মন্ত্রী, ওনার জন্য 1 বছরের খাদ্য সামগ্রী দিয়ে দিন। মহারাজ, আমার স্বামী খুবই অসুস্থ। অর্থের জন্য তার চিকিৎসা করাতে পারছি না। মন্ত্রী, রাজকোষ থেকে কিছু অর্থ দিয়ে দিন ওনাকে। মহারাজ, আমার একমাত্র সম্বল ঘোড়াটি আজ মারা গেছে। মন্ত্রী, আপনি এই প্রজাকে ঘোড়াশাল থেকে 2টি ঘোড়া দিয়ে দিন। আজ্ঞে মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। হঠাৎ করে এক প্রজা আসে। মহারাজ, আমার মেয়েকে আজ খুঁজে পাচ্ছি না। মহারাজ, আমার 2 ছেলে গরু চড়াতে গিয়েছিল। এখন সেই গরু সহ আমার ছেলে দুটিকেও খুঁজে পাচ্ছি না। এ তো চিন্তার বিষয়। আপনারা ঘরে ফিরে যান, আমি খবর নিচ্ছি। মন্ত্রী, আপনি রাজ্যে অনুচর পাঠান। কেন হচ্ছে এসব? আজ্ঞে মহারাজ। মহারাজ, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? রানী, রাজ্যের পশু, মানুষ, পাখি সব কেমন যেন উধাও হয়ে যাচ্ছে। এ কি বলছেন আপনি? মহারাজ, রাজ্যে এক রাক্ষস প্রবেশ করেছে। যাকে পাচ্ছে তাকেই খেয়ে ফেলছে। তুমি যাও, আমি রাজসভায় আসছি। যে যত সেনা আছে সবাইকে পাঠিয়ে দাও ওই রাক্ষসকে হত্যা করতে। আজ্ঞে মহারাজ। সব সেনা রাক্ষসকে হত্যা করার জন্য আক্রমণ করে, কিন্তু রাক্ষস সবাইকে মেরে ফেলে। এবার রাক্ষস রাজসভায় প্রবেশ করে আর রাজ্যের সবাইকে মেরে ফেলে। তুমি কেন আমাদের ক্ষতি করছো? কি চাও তুমি? এই রাজ্যকে আমি রাক্ষসপুরী বানাতে চাই। এই বলে রাক্ষসটি রাজকন্যার কক্ষে প্রবেশ করে। এ কি চাও? কি চাও এখানে? দেখে মুগ্ধ হয়। এই প্রথম কাউকে দেখে আমার ভালো লেগেছে। তোমাকে বাদে আমি সবাইকে মেরে ফেলবো।
না, আমার বাবা মাকে মেরো না। ঠিক আছে, আমি তাদের মারবো না। জাদু করে তাদের পিতামাতাকে পাথর বানিয়ে ফেলে। এ কি করলেন? আমার বাবা মাকে পাথর বানিয়ে দিলেন? হ্যাঁ, আর তোমাকেও আমি জীবন্ত ঘুম পাড়িয়ে রাখবো, আর যখন ইচ্ছে হবে তখন তোমাকে জাগ্রত করব, আর এই রাজ্যকে আমি রাক্ষস রাজ্য বানিয়ে ফেলবো। এভাবে আমি এখানেই ঘুমিয়ে থাকি। ওই রাক্ষসের ইচ্ছে হয় তখনই আমাকে জাগ্রত করে। কিসের শব্দ এটা? ওই রাক্ষসটার ফেরার সময় হয়েছে। আপনি এখনই আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে অনেকে লুকিয়ে পড়েন। সাবধান, সে আপনাকে দেখলে প্রাণে মেরে ফেলবে। কিন্তু তোমাকে আমি ঘুম পারবো কি করে? এই যে ঘষা দিলেই আমি ঘুমিয়ে পড়ব, আর আবার ঘষা দিলেই আমি আবার জেগে উঠব। তুমি রাক্ষসের থেকে জেনে নেবে যে তার মৃত্যু কিভাবে হয়। ঠিক আছে, ঘুম পাড়িয়ে দাও। শাহজাদা ওই পাথরে ঘষা দেয়, আর রাজকুমারী আবার ঘুমিয়ে পড়ে। এরপর ওই রাক্ষস এসে পড়ে আর রাজকুমারীকে জাগিয়ে তোলে। এই কক্ষে কোনো মানুষ প্রবেশ করেছে। আরে না না, আমি ছাড়া এখানে আর কেউই নেই। তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? আমি খুবই চিন্তায় আছি। কি চিন্তা? আপনি যদি মারা যান তাহলে অন্য সব রাক্ষসেরা এসে আমাকে তো খেয়ে ফেলবে। আমি মরবো না, আমার মরণ নেই। না, তাও যদি কোনোভাবে আপনি মারা যান? আরে বোকা, আমার প্রাণ এই প্রাসাদের পাশে এক পুকুরে আছে, আর সেই পুকুরের নিচে একটি খাঁচার মধ্যে আমার প্রাণ পাখি রাখা আছে, আর সেই পাখিটাকে কেউ কোনো দিন খুঁজে পাবে না, আর আমার মৃত্যুও হবে না। এবার আমি নিশ্চিন্ত হলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। রাক্ষস রাজকন্যা চম্পাবতীকে ঘুম পাড়িয়ে চলে যায়, আর তখনই রাজপুত্র এসে চম্পাবতীকে জাগায়। রাজকন্যা, আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি ওই পুকুরের কাছে যেতে হবে। ঠিক আছে, চলুন। রাজকন্যা আর রাজপুত্র পুকুরের পাড়ে গেল। তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি ওই রাক্ষসের প্রাণ পাখিটাকে ধরে নিয়ে আসি। সাবধানে যাবেন। রাজপুত্র এক ডুব দিয়ে সেই পুকুর থেকে প্রাণ পাখি তুলে নিয়ে আসে, আর তখনই রাক্ষস জেগে যায়। আমার এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে কেউ আমার প্রাণ পাখিতে হাত দিয়েছে। যাই, পুকুরের পাড়ে গিয়ে দেখি। রাক্ষস পুকুর পাড়ে পৌঁছে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমার প্রাণ পাখিতে হাত দিয়েছিস? এখনই তোদেরকে আমি শেষ করে ফেলবো। তুই অনেক পশু পাখি আর মানুষের জীবন কেড়ে নিয়েছিস, তোকে আজ তার শাস্তি পেতেই হবে। জামাল পাখিটিকে মেরে ফেলে, আর সাথে সাথে রাক্ষসও মাটিতে পড়ে মারা যায়। তোমার বাবা মাকে মুক্ত করতে হবে। জামাল প্রাসাদে গিয়ে সেই হীরার খণ্ড দিয়ে রাজা এবং রানীর মূর্তিকে স্পর্শ করে, আর তাদের আগের রূপ ফিরে আসে। বাবা, এই রাজপুত্র আমাকে আর আপনাদেরকে মুক্ত করেছে, আর ওই রাক্ষসকেও বধ করেছে। আমি তোমার উপকার কখনো ভুলবো না। বলো বলো, কি চাও তুমি আমার কাছে? আমি রাজকুমারী চম্পাবতীকে অনেক পছন্দ করি, আমি তাকে বিবাহ করতে চাই। এ তো খুশির কথা। এরপর রাজপুত্র জামাল রাজকন্যা চম্পাবতীকে বিবাহ করে নিজের রাজ্যে ফিরে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। নগরীর বাদশা সেলিম শাহ ছিলেন একজন অহংকারী বাদশা। ধন দৌলত আর প্রাচুর্যে তার সমকক্ষ কেউই ছিল না। রাজার একমাত্র কন্যা রূপকুমারী। রূপকুমারী ছিল রাজার চোখের মণি। রূপে গুণে সে ছিল অদ্বিতীয়া, কিন্তু সে রাজকুমারী হলেও তার মনে কোনো অহংকার ছিল না। রানী, রাজকুমারীকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। কেন মহারাজ? রূপকুমারীর যে বিয়ে দিতে হবে, আর তার জন্য আমার মতো সম্পদশালী রাজপুত্র দরকার। আপনি বিভিন্ন রাজ্যে খোঁজ পাঠান। তা তুমি ঠিকই বলেছ। রাজা বের হয়ে যায়, আর রাজকন্যা ঘরে ঢোকে। আমি জান, আমি ধন সম্পদ না, যে মনের দিক দিয়ে অনেক বড়, আমি তাকে বিয়ে করতে চাই।
কিন্তু মা, তোমার বাবা যা করবেন তা তোমার ভালোর জন্যই করবেন। আজ্ঞে মহারাজ। আমি রাজকন্যা রূপকুমারের বিয়ে দিতে চাই। তুমি সব রাজ্যে সুপাত্রের খোঁজ পাঠাও। আমি আজই খোঁজ পাঠাচ্ছি মহারাজ। আব্বা হুজুর, আমি দাসীদের নিয়ে রাজ্য ভ্রমণে বেরোতে চাই। ঠিক আছে, দাসী আর 2 জন প্রহরীকে নিয়ে যাও। রাজকন্যার রাজ্য ভ্রমণে বের হয়। দাসী, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আমি এখানে কিছু সময় কাটাতে চাই। প্রহরী, তোমরা দুজন এখানেই থাকো। আজ্ঞে রাজকন্যা। দাসী, চলো আমরা জঙ্গলের ওই দিকটা ঘুরে দেখি। চলুন রাজকন্যা। কি সুন্দর এই জঙ্গলটা! আমি জানতামই না আমাদের রাজ্য এত সুন্দর। এখন থেকে আমি মাঝে মাঝেই হঠাৎ সে এক কাঠুরিয়াকে দেখতে পায়। রাজকন্যা তার কাছে যায়। তুমি কি এই রাজ্যেই থাকো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি এই রাজ্যের রাজকন্যা রূপকুমারী। তা তুমি এই কাঠ দিয়ে কি করো? এই কাঠ কেটে আমি বাজারে বিক্রি করি, আর তা থেকে কিছু টাকা পাই। আর সেটা দিয়ে আমার আর আমার মায়ের দিন কোনো রকমে কেটে যায়। এই বলে কাঠুরিয়া কাঠ নিয়ে চলে যায়। হঠাৎ একটা পাখি আহত হয়ে নিচে পড়ে যায়। আরে, কি নির্মম ভাবে পাখিটিকে আঘাত করেছে। কাঠুরিয়া পাখিটির গায়ে পাতার রস লাগিয়ে দেয়, আর পাখিটি সুস্থ হয়ে আবার উড়ে যায়। যার সামান্য এক পাখির জন্য এত মায়া, তার মন নিশ্চয়ই অনেক বড়। দাসী, চলো আমার সাথে। রাজকুমারী ওই কাঠুরিয়াকে অনুসরণ করতে থাকে। কাঠুরিয়া চলতে থাকে। আজ তো দেখছি অনেক কাঠ কেটেছো, তা আমার কাছে বিক্রি করবে নাকি? হ্যাঁ কাকা, সঠিক দাম পেলে অবশ্যই বিক্রি করব। তোমার যা দাম প্রাপ্য আমি তাই দেব। এই টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য খাবার কিনে নিয়ে যাব। বাবা, আজ 2 দিন ধরে আমাকে কিছু খেতে দাও। আমার কাছে তো কোনো খাবার নেই, তবে আর সারাদিন কাঠ কেটে এইটুকু টাকা পেয়েছি। এই নাও, এটা দিয়ে তুমি খাবার কিনে খাবে। রাজকুমার কাঠুরিয়ার এই উদারতা দেখে মুগ্ধ হয়, আর সে কাঠুরিয়ার সামনে যায়। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তুমি আমাকে বিয়ে করবে? এসব কি বলছেন আপনি? আপনি রাজকুমারী, আর আমি সামান্য এক কাঠুরিয়া। তুমি সামান্য কাঠুরিয়া হলে কি হবে? তুমি অনেক উদার মনের মানুষ, তাই তোমাকে আমার ভালো লেগেছে। কিন্তু আপনার পিতা কখনোই আমাদের এই সম্পর্ক মেনে নিবে না। হুজুর আমাকে খুবই ভালোবাসে, আর আমি আজই আব্বা হুজুরকে আমাদের বিয়ের কথা বলবো। মা রূপকুমারী, কাল তুমি তৈরি থেকো। কাল বিভিন্ন রাজ্য থেকে রাজকুমারেরা আসবে। তুমি তাদের মধ্যে যাকে পছন্দ করবে তার সাথে আমি তোমার বিবাহ দেব। বাবা, আমি আমার পছন্দের মানুষ পেয়ে গেছি। তা বেশ, তো বলো কোন রাজ্যের রাজকুমার সে? আমি আজই সেই রাজ্যে খোঁজ নিয়ে তোমার বিবাহর দিন ঠিক করব। আব্বা হুজুর, সে আমাদের রাজ্যেই থাকে, আর সে কোনো একজন সামান্য কাঠুরিয়া। কি? কাঠুরিয়া? তোমাকে আমি বেশি প্রশ্রয় দিয়েছি, তাই বলে তুমি এত নিচে নেমে গেছো? সামান্য এক কাঠুরিয়া বাদশাহ সেলিম শাহের জামাতো হতে পারে না। কিন্তু আব্বা হুজুর, আমি কাঠুরিয়াকে অনেক পছন্দ করি, আর আমি তাকেই বিয়ে করব। এই বলে রাজকন্যা তার কক্ষে চলে যায়। প্রহরী, তুমি আজ কাঠুরিয়ার বাড়িতে যাবে, আর এই নাও, এই পোশাকটা পরে কাল তাকে স্বয়ংবর সভায় হাজির হতে বলবে। আজ্ঞে রাজকন্যা। পরদিন দূর দূরান্তের রাজ্য থেকে রাজকুমারেরা আসলো, আর সেই সাথে সেই কাঠুরিয়াও রাজপুত্রের বেশে রাজসভায় আসলো। স্বাগতম আপনাদের সবাইকে। রূপকুমারী আমার একমাত্র মেয়ে। রূপে গুণে তার কোনো জুরি নেই, আর আমি তার জন্য একজন যোগ্য আর বীর পাত্রের সন্ধান করেছি। তাই আমি এক প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা কি জানতে পারি কি সেই প্রতিযোগিতা? অবশ্যই। এই যে ইনি হলেন আমার রাজ্যের বীর সেনাপতি। আপনাদের মধ্যে যে এই বীরকে তলোয়ার চালিয়ে পরাজিত করতে পারবে, তার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব, আর এই রাজ্যের অর্ধেক অংশ তাকে লিখে দেব। সবাই প্রস্তুত তো? তলোয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
প্রথমে এক রাজপুত্র তলোয়ার চালনা শুরু করে, কিন্তু সে পরাজিত হয়। এরপর দ্বিতীয় জনও পরাজিত হয়। এরপর তৃতীয় জনও ব্যর্থ হয়। আর তখনই রাজা চিন্তায় পড়ে যায়। মন্ত্রী, একে একে তো সবাই ব্যর্থ হয়ে যাচ্ছে, আর মাত্র একজন রাজপুত্র বাকি। তাহলে কি আমি আমার মেয়ের জন্য যোগ্য পাত্র পাবো না? করবেন না মহারাজ, দেখি এই রাজপুত্র সফল হয় কিনা। আমি জানি কাঠুরিয়া, তুমি আমার জন্য অবশ্যই এই প্রতিযোগিতায় জয়ী হবে। কাঠুরিয়া তলোয়ার চালাতে থাকে, আর এক পর্যায়ে সে জয়ী হয়ে যায়। বাহ 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 বাহ, আমি অনেক খুশি হয়েছি। তুমি এই প্রতিযোগিতায় জয়ী হয়েছ, তাই রাজকন্যার সাথে তোমার বিবাহ হবে। তা তুমি কোন রাজ্যের রাজকুমার? আমি কোনো রাজ্যের রাজকুমার নই, আমি একজন কাঠুরিয়া, আপনার রাজ্যের একজন সাধারণ প্রজা। কি, তোমার এত বড় সাহস! তুমি রাজপুত্রের বেশে এই প্রাসাদে প্রবেশ করেছ? প্রহরী, এই মুহূর্তে এই কাঠুরিয়াকে এই প্রাসাদ থেকে বের করে দাও। কিন্তু আব্বা হুজুর, আপনি আপনার কথার খেলাপ করছেন। সেটা আমি বুঝবো। প্রহরী, যাও, এই অবাধ্য কন্যাকে তার কক্ষে নজর বন্দি করে রাখো। বেশ কিছুদিন পর রাজা মন্ত্রীকে নিয়ে রাজ্যে বের হয়। পথে কিছু ডাকাত তাদেরকে আক্রমণ করে। কারা কারা তোমরা? কি চাও এখানে? তোদের কাছে যত সম্পদ আছে সব আমাদেরকে দিয়ে দে। আমার কাছে এই মুহূর্তে কোনো সম্পদ নেই। তাহলে তোদের প্রাণ দে। এই বলে ডাকাতেরা রাজার উপর আক্রমণ করে, আর তখনই সেই কাঠুরিয়া সেখানে এসে সবার সাথে যুদ্ধ করে রাজার প্রাণ রক্ষা করে। আমি তোমাকে এত অবহেলা করেছি, আর তুমি আমাকে প্রাণে বাঁচালে। আমাকে ক্ষমা করে দাও, আর আমি চাই কালই রাজকন্যার সাথে তোমার বিয়ে হোক। এরপর রাজা কাঠুরিয়াকে সাথে নিয়ে প্রাসাদে ফিরে রাজকুমারীর সাথে বিবাহ দেয়, আর তাকে রাজ্যের পুরো দায়িত্ব তুলে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।